আজ আমরা বাংলা সাহিত্যের এক অসাধারণ সৃষ্টির গভীরে ডুব দেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দফতর। চলুন এই বইটির ভেতরের দর্শন আর এর অদ্ভুত কথকের মনটাকে বোঝার চেষ্টা করা যাক। তো আমাদের এই সফরের পথপ্রদর্শক তিনি কিন্তু বেশ অদ্ভুত একজন মানুষ। নাম তার কমলাকান্ত। আর তিনি একজন আফিমখোর। কিন্তু মজার ব্যাপার হলো তিনি মনে করেন নেশার ঘোরেই নাকি জগৎটাকে আরও পরিষ্কার দেখা যায়। চলুন না আজ আমরা তার চোখ দিয়েই ১৯ শতকের বাংলাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে তার একটা ঝলক দেখে নেই। প্রথমে কমলাকান্তের সাথে পরিচিত হব, তারপর তার চোখে জগৎটাকে দেখব, তার সামাজিক ব্যঙ্গ বুঝব, আর সবশেষে জানব কেন এই ক্লাসিক সাহিত্য আজও আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। কি এই কমলাকান্ত? ঠিক কি তার পরিচয়? আর কেনই বা তার কথা বলার ধরনটা এত অন্যরকম? কমলাকান্তের আত্মবিশ্বাসটা একবার দেখুন। তিনি কিন্তু তার নেশাটাকে কোনো দুর্বলতা হিসেবে দেখছেন না, বরং তিনি মনে করেন এটাই তার স্বচ্ছ দৃষ্টির উৎস। মানে আফিমের নেশাটা তার কাছে কোনো ধোঁয়াশা নয়, বরং সত্যিটাকে দেখার একটা বিশেষ চশমার মতো। এবার চলুন দেখি এই অদ্ভুত মনটা ঠিক কিভাবে কাজ করে। কমলাকান্ত রোজকার জীবনের সাধারণ এমনকি তুচ্ছ জিনিসগুলোর মধ্যে কিভাবে এত গভীর দর্শন খুঁজে পান। কমলাকান্তের দেখার ধরনটা ঠিক কেমন, তাই না? ধরুন তিনি একটা সাধারণ পোকা দেখলেন। আমাদের চোখে যেটা শুধুই একটা পতঙ্গ আগুনের দিকে ছুটে যাচ্ছে, তার চোখে সেটাই হয়ে ওঠে ভালোবাসা আর নিঃশর্ত আত্মত্যাগের এক চরম দৃষ্টান্ত। অসাধারণ না? কিংবা ধরুন একটা সাধারণ বেড়াল আমাদের আশেপাশে তো হামেশাই দেখা যায়। কিন্তু কমলাকান্ত যখন সেই বেড়ালটাকে দেখেন, তখন তিনি তার মধ্যে খুঁজে পান সামাজিক ন্যায়বিচার আর অধিকারের লড়াইয়ের মতো গভীর তত্ত্ব। ভাবা যায়, একটা বেড়ালের আচরণ থেকেই তিনি সমাজের ধনী গরিবের বৈষম্যটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তার চিন্তার জগৎটা আসলেই বিশাল। রাতের বেলায় ভেসে আসা কোনো গান, ফুলের বিয়ে নিয়ে কল্পনা, এমনকি একটা সাধারণ ঢিকির মতো যন্ত্র, সব কিছুই তার কাছে দার্শনিক চিন্তাভাবনার উৎস হয়ে উঠতে পারে। আর এখানেই কমলাকান্ত একদম অন্যরকম, একদম অনন্য। কমলাকান্তের জগৎটা কিন্তু সবসময় শুধু সুন্দর বা দার্শনিক ভাবনা নয়। তার এই পর্যবেক্ষণগুলোই প্রায়শই সমাজের দিকে ছুড়ে দেওয়া তীক্ষ্ণ ব্যঙ্গে পরিণত হয়। চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন, কমলাকান্ত কিন্তু শুধু দার্শনিক ভাবনায় ডুবে থাকতেন না, তিনি তার সময়ের বড় বড় ধ্যানধারণাকে সোজা আক্রমণ করতেও ছাড়তেন না। যেমন ধরুন, সেই সময়ে খুব জনপ্রিয় একটা ব্রিটিশ ধারণা ছিল ইউটিলিটি বা উপযোগবাদ। কমলাকান্ত এটাকে নিয়ে এমন ব্যঙ্গ করলেন, নাম দিলেন উদর দর্শন, মানে পেটের দর্শন। তার মতে এই সব বড় বড় কথার আড়ালে আসল উদ্দেশ্য তো নিজের পেট ভরানো, তাই না? ভাবুন তো কি অসাধারণ এক সামাজিক চপেটাঘাত। বইয়ের পরের অংশে গিয়ে কমলাকান্তের সুরটা আরও সরাসরি, আরও ধারালো হয়ে ওঠে। তখন তিনি আর রূপকের আড়ালে কথা বলেন না, বরং সরাসরি রাজনৈতিক আর সামাজিক বিষয় নিয়ে চিঠি লিখতে শুরু করেন। তার চিঠির বিষয়গুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। রাজনীতি, বাঙালির মনুষ্যত্ব, বার্ধক্যের কথা। এখানে আর কোনো রাখঢাক নেই, কোনো প্রতীকের আড়াল নেই। তার বক্তব্য একদম স্পষ্ট, সোজাসাপটা। এখানেই আমরা কমলাকান্তের একটা দারুণ পরিবর্তন দেখতে পাই। যে দার্শনিক একটা পতঙ্গের মধ্যে আত্মত্যাগ খুঁজতেন, তিনিই এবার সরাসরি দেশের পরাধীনতা আর সমাজের অবক্ষয় নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করছেন। তো তাহলে প্রশ্নটা হলো, ১৯ শতকের এই লেখাটা আজকের দিনেও কেন এত গুরুত্বপূর্ণ? কেন আমরা এখনও কমলাকান্তকে নিয়ে এত আলোচনা করি? এর কারণ আসলে অনেক। প্রথমত, কমলাকান্তের মতো এমন মৌলিক চরিত্র বাংলা সাহিত্যে প্রায় নেই বললেই চলে। দ্বিতীয়ত, বঙ্কিমচন্দ্র যেভাবে হাসির আড়ালে সমাজের কঠিন সত্যিগুলোকে তুলে ধরেছেন, তার কোনো তুলনা হয় না। শুধু তাই নয়, এই বইটা আধুনিক বাংলা গদ্যকে একটা নতুন পথ দেখিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের আজও নিজেদের চারপাশ নিয়ে ভাবতে আর প্রশ্ন করতে শেখায়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই দ্রুতগতির কোলাহলময় জীবনে আমরা কি কমলাকান্তের মতো একটু থেমে চারপাশের সাধারণ জিনিসগুলোর মধ্যে গভীর অর্থ খোঁজার চেষ্টা করতে পারি? হয়তো সেখানেই লুকিয়ে আছে আসল শান্তি আর প্রজ্ঞা। ভাবনার বিষয়, তাই না?